রহমান, নায়েবে আমির জামাত ইসলামী, উনি সহ অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে বাংলাদেশকে নিয়ে একটি চক্রান্ত চরম আকার ধারণ করেছে এবং এটা এই গত 5 তারিখে বাংলাদেশের সেই ফ্যাসিবাদী স্বৈরাচারিণী শেখ হাসিনার পলায়নের পর থেকেই বাংলাদেশ থেকে তার সঙ্গীরা যারা এই দেশ ছেড়ে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থান করেছেন, তারা ওখানে বসে একের পর এক নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই ইউনূস সরকারকে অস্থিতিশীল করা, অকার্যকর করার নানাবিধ প্রচেষ্টা, একটার পর একটা প্রচেষ্টা তারা করেই যাচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় যেখানে আলাপ আলোচনা করি, এই যে আজকে যে ইউনূস সরকার, এটা বাংলাদেশে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের স্বপ্ন তা না, এই দেশের আপামর জনসাধারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক সম্প্রদায়ের প্রতিটি মানুষের স্বপ্ন ছিল এরকম একটি সরকার আসবে। কারণ কোনো অবস্থাতেই এই দানবের মতো, দৈত্য দানবের মতো বসে থাকা এই স্বৈরাচারকে হটাতে পারছিল না কেউই, কোনো গণতান্ত্রিক সরকারই এটাকে সরাতে পারছিল না। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ছাত্ররা এবং পরবর্তীকালে ছাত্র সহ অভিভাবক এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী এবং স্বৈরাচারীকে বিদায় করা হয়েছে। তো বিদায়ের পরে এই বিদায়টাকে, এই যে বিদায়, সেই বিদায়টাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে সমস্ত কিছু নেতৃবৃন্দ আছেন, তারা এটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারবেন। একই সঙ্গে যেহেতু তারা সবসময় বাংলাদেশের, তাদের সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি তাদের সঙ্গে আমাদের একটা পরিচয় আছে, ভালো পরিচয়। আমি যখনই বলেছি যে বাংলাদেশে গণতন্ত্র নাই, এই গণতন্ত্রটাকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। কারণ একটা নদীতে যদি স্রোত না থাকে, সেই নদীতে শ্যাওলা, আবর্জনা, কচুরিপানা জমে যায়। তো যদি গণতন্ত্র না থাকে, তাহলে এই দেশে জঙ্গিবাদ আবির্ভাব হবে, এই দেশে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার হবে, যেটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর তা না, ভারতের পেটের মধ্যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে যদি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ উদ্ভব হয়, সেটা ভারতের জন্য চরম ক্ষতি। কিন্তু তারা আমাদের কথা খুব একটা কান দেয় নাই। তাদের মনে করেছে, তাদেরকে শেখ হাসিনা তাদেরকেও ব্ল্যাকমেইল করেছে। সে বলছে যে আমরা যদি না থাকি, শেখ হাসিনা যদি না থাকে, তাহলে ভারতের 7 সিস্টার থাকবে না। এবং তাদের মাথার মধ্যে এইটা এমন বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওই ক্যাসেটের মতো বাস্তব, যে কোনো নেতার কাছে গেলেই তাদের কাছে ওই জিনিসটা পাবে। আজকে দেখেন, শেখ হাসিনার তো পতন হয়েছে, দীর্ঘদিন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সে সহ তার সাঙ্গপাঙ্গ সবাই, কেউ মাথা ঘামাচ্ছে না। তার মানে আমি যতবার বলেছি যে 7 সিস্টারের দিকে বাংলাদেশের জনগণের তাকানোর সময়ও নাই। কারণ এই দেশের জনগণ অত্যন্ত কর্মঠ জাতি। এই দেশের প্রায় 1.5 কোটির বেশি মানুষ বিদেশে চাকরি বাকরি করে, কাজকর্ম করে, রাতে দিনে পরিশ্রম করে টাকা পাঠায়। আর এই দেশের কৃষকরা সারাদিন কিভাবে এই দেশের বিশাল একটা জনগোষ্ঠীর কিভাবে খাদ্য, অন্ন, বস্ত্রের ব্যবস্থা করবে, সেই চিন্তায় থাকে। আমাদের কৃষিবিদরা নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছে। ভারতের কোথায় কি হলো এটার দিক নাই, বরং আমাদের দেশের মানুষ যখন সুখ স্বাচ্ছন্দ্য থাকে, তখন একটু কাজকর্ম কম থাকে, এই দেশের টাকা নিয়ে ভারতের প্রান্তে প্রান্তে ঘুরতে যায় এবং ভারতকে সমৃদ্ধ করে বাংলাদেশের টাকায়। আজকে বাংলাদেশের একটা বিয়ের অনুষ্ঠান হলেও সেই কেনাকাটা কলকাতায়, বাংলাদেশে একটু বেড়াতে গেলেও কলকাতায়, বাংলাদেশের একটা রোগী চিকিৎসা করতে গেলেও ভারতে যাচ্ছে। এখন ওরা মাঝে মাঝে এমন ভাব দেখায়, তারা মনে হয় আমাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করে, আমাদেরকে বিনা কাপড় চোপড়, প্রসাধনী, আলু, পেঁয়াজ একেবারে বিনা পয়সায় আমাদেরকে ঠেলে দেয়। বাস্তবতা তো তা না। তারা আমাদের এখানে বিক্রি না করতে পারলে তাদেরই কৃষি খাত ক্ষতি হবে, তাদেরই শিল্প বাণিজ্য ক্ষতি হবে। তা আজকে কলকাতায় হাহাকার, বিভিন্ন অঞ্চলে তারা ডাক্তাররা রোগী পাচ্ছে না। দুটোই লাভ। আমরা যদি এখান থেকে পেঁয়াজ মিশর থেকে আনতে যাই, সেখানে পরিবহন কস্ট আমাদের জন্য একটু বেড়ে যায়, কিন্তু পাশের থেকে আনতে গেলে আমরা একটু কম পাই। আমাদের লাভ, কিন্তু আমাদের চেয়ে বেশি লাভ কিন্তু তাদের। কারণ আমাদের আয় রোজগারের টাকাটা আমাদের কোটি কোটি মানুষ যারা বিদেশ থেকে কষ্ট করে টাকা আনে, সেই টাকা আমরা তাদের ওখানে ঢেলে দিয়ে আসি, বেড়ানোর দিয়ে, দার্জিলিং এ গিয়ে, এখানে সেখানে গিয়ে। এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢোকে নাই। কারণ হচ্ছে শেখ হাসিনা এতটাই চতুর ছিল যে তাদের বড় বড় নেতাদেরও মাথাটা একেবারে খেয়ে ফেলছিল। তো এখন এরপরে ভারতের কেন্দ্রীয় সরকার আজকে দেখেন বাংলাদেশ নিয়ে কত ধরনের অপপ্রচার চলছে। তাদের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে লেগেছে, ওখানকার রাজনৈতিক নেতারা আমাদেরকে আমাদের একটা সুন্দর দেখেন
হামলা হয়েছিল, সাধারণ কিছু মানুষের মধ্যেও হামলা হয়নি তা না, তার সংখ্যা কিন্তু কম ছিল, এটা কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না, টোটালটাই ছিল রাজনৈতিক। এবং সেটা আমরা পরবর্তীকালে যে দুর্গাপূজা আসছে তখন দেখছি একেবারেই শান্ত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটি পূজা কিন্তু অতীতে কখনো হয়নি। এবং আমরা কি দেখেছি, 5 তারিখের পরে এই স্বৈরাচার নিজেরা কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য, তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য তারা বিভিন্ন সময়, আমরা সেই 1992 সালের ঘটনা দেখেছি, 2001 সালের ঘটনা দেখেছি, কুমিল্লা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের নাসিরনগর থেকে সেই বহু জায়গায় জেলায় জেলায় সমস্ত জায়গায় মাইনরিটিদের উপরে, হিন্দুদের বাড়ি ঘরে হামলা, মন্দিরে হামলা করে তারা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে, আমাকেই থাকতে হবে। যে কারণে আমরা 5 তারিখের পরপরই আমরা দেখলাম যে এই ব্যাপারটা বাংলাদেশের সমস্ত জনগণ জানে। যে কারণে আমরা বিকাল 5টা থেকে 5টায় জামাত ইসলামের একজন কর্মকর্তা আমাকে ফোন দিলেন যে দাদা আমরা সমস্ত মন্দিরগুলোকে পাহারা দেবো, আপনারাও একটু স্বেচ্ছাসেবক দেন। আমাদেরও ছাত্র মহাদর, যুব মহাদরের কর্মীরা, এবং পরবর্তী দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন জামাত ইসলামের শিবিরের কর্মীরা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের প্রত্যেকটি মন্দির, ইসলামী আন্দোলনের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিএনপির নেতা কর্মীরা সবাই মিলে পাহাড় দিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি 2 দিন আগেও ইসকন নিয়ে কথা হচ্ছে, তার মাঝেই দেখলাম ভৈরবে একটা ইসকন মন্দিরে হামলা হয়ে গেছে। সেখানে ভিডিও ফুটেজ খুঁজে দেখা গেল সবই ছাত্রলীগের কর্মী, এবং তাদেরকে ধরেছে। এবং এর আগেও দুর্গাপূজার সময় যে 4টি ঘটনা ঘটছে, সেই 4টি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত, এবং তারা এমন ভাবে চেষ্টা করছে যে মাইনরিটি ইস্যুটা কিন্তু অনেক বড় ইস্যু। আপনারা দেখেন সেখানে হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুড়েছে, সেখানে আরো 3 জন মানুষ পুড়ে অঙ্গার হয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই। গাজী দস্তগীরের কারখানা পুড়েছে, সেখানে 150 শতাধিক মানুষ পুড়েছে, এটা নিয়ে কিন্তু আলোচনা নেই। আপনার দেখেন এখানে মাশরাফি বিশ্বনন্দিত ক্রিকেটার, বাংলাদেশের সমস্ত মানুষ তাকে পছন্দ করে, শুধু লাস্ট জীবনে সে একটু আওয়ামী লীগের এমপি হওয়াতে তার বাড়িতে কিন্তু আগুন জ্বলেছে, এটা নিয়ে কিন্তু আলোচনা না, যেহেতু মাইনরিটি। এবং তারা চেষ্টা করছে যে এই বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়িঘর, গ্রামে গঞ্জে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে এইটা আবার ইউনূস সরকার সহ জামাত, বিএনপি সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যায়, মূলত এই ধান্দায় হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব কল্যাণ চায়, এমন কিন্তু ইতিহাস কখনোই নেই। আপনারা যদি দেখেন এই কয়েকদিন আগেও এখান থেকে 5 তারিখের পরে ওপার থেকে উস্কানি দিচ্ছে, আপনারা সব ভারতে চলে আসেন। আমাদের ওখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে পশ্চিমবঙ্গবাসী আপনারা রেডি হন, 2 কোটি হিন্দু ভারতে আসবে, তাদেরকে খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করতে হবে। তো তারপরে মানে হিন্দুরা যায় না। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন না, কোনো হিন্দু ভারতে আসতেছে না, এবং আসার চেষ্টাও করছে না। উনি উস্কানি দিয়ে বললেন বর্ডার খুলে দেওয়া আছে, ওখানে আপনাদেরকে মেরে ফেলবে, সব চলে আসেন। বর্ডারে হাজার হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড় করাইছে, সেখানে বলছে যে ভিডিও টিডিও করা হয়ে গেছে। এরপর বলে জলে নামেন, জলে নামছে, ওখান থেকে ভিডিও করছে, একটু সাঁতার দেন, সাঁতরাইছে, ওখান থেকে ভিডিও করেছে। বলে যে এইবার বর্ডারে ঢোকার চেষ্টা করেন, বর্ডারে ঢোকার চেষ্টা করার সময় এইবার লাঠি চার্জ করে বিদায় করতে যান, আপনার দাদার ভিডিও শেষ, এইবার বাড়ি চলে যান। এখন কি করছে, তার টোটাল ভিসাই বন্ধ হয়ে যাচ্ছে। ওরা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা চিন্তিত তা না, তারা এক একজন এক এক ধান্দায় ব্যস্ত। কেউ মনে করছে যে আমি যদি এই ইস্যুটাকে আরেকটু বড় হতো, যদি আরো 10-20টা হিন্দু মারা যেত, 2-4টা হিন্দু মারা যেত, তাহলে পশ্চিমবাংলায় মমতার বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে হিন্দুদেরকে এক করে আমি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারতাম। শুধু পশ্চিমবাংলা ভারতের মধ্যে না, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হলো, ট্রাম্প সাহেব এক ট্রাম্প কার্ড খুলে ফেললেন। উনি দেখলেন যে ওনার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন কমলা হ্যারিস একজন হিন্দু। তো উনি মনে করলেন যে এই মুহূর্তে যদি আমি বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটু কথা বলি, তাহলে বিশাল একটা ভোট আছে ভারতীয় হিন্দুদের, এই ভোটগুলো পাবো। এবং ঠিক তাই উনি করলেন কি, বলেন যে বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, আমি ক্ষমতায় থাকলে এটা হতো না। উনি একটা টুইট করার কারণে ভারতীয় হিন্দু সব দল বেঁধে ট্রাম্পকে ভোট দিলেন, ট্রাম্প জিতে গেলেন। এখন বিষয়টা কি, মানে আমাদেরকে নানাভাবে ফুটবল খেলা তাদের উস্কানিতে বাংলাদেশের হিন্দুরাও লাফালাফি করে। কারণটা হচ্ছে তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা আমাদের কেউ এমপি হতে পারবে না। ওই যে হাইকোর্টের কয়েকজন আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে, সেখানে হিন্দু, মানে 252 মধ্যে একজন হিন্দু। এই সমস্ত কথাগুলো তাদের মাথার মধ্যে ঢোকায়, এরাও নাচানাচি করে। তো সেই জন্য আমরা আগে থেকে আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমার মানে আছে। আমরা বলছিলাম যদি সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই হিন্দুদেরকে ব্যবহার করে বিভিন্ন সময়, এরা কিন্তু আজকে থেমে গেছে তা না, ভবিষ্যতেও তারা এই কাজগুলো করবে। তো সেই জিনিসটা যাতে না করতে পারে, আপনারা সবাই মিলে যারা এই দেশের দেশপ্রেম মানুষ, আমরা এই দেশে থাকতে চাই, ভারত আমাদেরকে নিয়ে রাজনীতি করুক, ভারতীয় মিডিয়া আমাদেরকে নিয়ে মানে উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশের স্থিতিশীলতা নষ্ট করুক, মানে এই জিনিসটা আমরা কখনোই চাই না, এবং এটা আমরা হতে দিতেও চাই না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ
পৃথিবীর একটা অসাম্প্রদায়িক চাইতে অনেক বেশি। কারণ আমরা দেখেছি যে আমেরিকা, লন্ডন, ওইসব দেশে আমি নিজে যাই নাই, আমি দেখেছি যে একটা বাচ্চা ছেলে বয়স্ক লোকদেরকে নাম ধরে ডাকে। আপনি কিন্তু বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম এরা প্রতিবেশী মনে করি না, সম্পর্কটা মনে হয় আত্মীয়তার মতো। আমি যেমন পাশের বাড়ির মুসলিম যারা আছে তাদেরকে চাচি, চাচা, নানা, খালা এই জিনিসগুলো মানে করে আত্মীয়তার যে সম্বন্ধের যে শব্দগুলো সেগুলো ইউজ করি। আবার মুসলিমও তাই কাকা, কাকিমা, জেঠিমা, পিসিমা, দাদা এই ধরনের কথাগুলো শব্দগুলো ব্যবহার করে। অর্থাৎ পৃথিবীর সভ্য মানুষের যে সভ্য শব্দগুলো মানে ভাষা শৈলীর যে উচ্চারণ সেগুলো কিন্তু আমরা করি, আমাদের মধ্যে কোনো বিরোধ কিন্তু নেই। শুধু রাজনৈতিক কারণে মাঝে মাঝে এই ঝামেলাগুলো হয়। আমি মনে করি এই রাজনৈতিক সমস্যাটা সবাই মিলে এই রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। করলে পরে এই দেশটা এমনিতেই শান্তিতে আছে, বিশ্বের মডেল হিসেবে এইটা নিয়ে আর কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, এবং এটা মানে হবে না, বাংলাদেশের উন্নতি হবে এবং এটা সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে উদাহরণ দিবে যে দেখো বাংলাদেশের দিকে। আমরা সেই রকম একটি দেশ চাই। মধ্যযুগে আমরা দেখছি পৃথিবীর সমস্ত মানুষ বাংলাদেশে আসছে, এরা বলছে ইবনে বতুতা সহ যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায়। শুধু আমাদের খারাপ রাজনৈতিক নেতাদের কারণে আমাদের এই দুর্দশা। এর আগেও আমরা দেখেছি যে 2091 সালে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, জামাতের বিরুদ্ধে বহু ঘটনা আছে, তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সুখরঞ্জন বালিকে হাইকোর্ট চত্বর থেকে অপহরণ করে নিয়ে কলকাতায় 4 বছর আটকে রাখা আছে। তো সেই সব বহু অভিযোগ, বহু ধরনের অভিযোগ আছে, কিন্তু জামাতের 2 মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারে নাই যে তারা অসৎ, তারা দুর্নীতিবাদ। তা আমরা তো সৎ লোকের শাসন চাই, আমরা তো এটা তো আমরা চাই, আমরা সৃষ্টিগত আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা তো সমস্ত মানুষই চায়। একজন চোরও চায় তার আশেপাশের লোক ভালো থাকে। তা আমরা সেই একটা শাসন, এবং আগামী দিনে আমরা চাই যে বাংলাদেশ এইরকম একটা উন্নত মানে সৎ লোকের শাসন দ্বারা এই দেশ বিশ্বের চূড়ান্ত একটা মানে উন্নত রাষ্ট্র পরিণত হবে। আমরা মালয়েশিয়া দেখছি বাংলাদেশের চেয়ে গরিব রাষ্ট্র, শুধু মাহাথির মোহাম্মদের কারণে আজকে বাংলাদেশের লোক সেই দেশে চাকরি করতে ধন্য হতো। এখন আমরা ব্রিটিশ যেতে পারলে আমরা ধন্য হই। আমি মনে করি যে বাংলাদেশে এমন একটা দিন এসে গেছে, আমরা যদি এই গণ অভ্যুত্থানটাকে ধরে রাখতে পারি, বিদেশি চক্রান্ত রুখে দিতে পারি, বাংলাদেশে মানুষ চাকরি করতে আসবে আগামী দিনে। সেই রকম একটা দিন অপেক্ষা করতে। ধন্যবাদ। আমরা যারা আলোচনা শুনছিলাম, হিন্দু মহাজোটের সম্মানিত সদস্য সচিব জনাব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তার আগে আমরা আরেকজন আলোচকের আলোচনা শুনেছি জনাব আক্তার হোসেন, মফিনুল ইসলাম এবং সঞ্চালক সাদেক রহমান সহ সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গোবিন্দ দাদার আলোচনা শুনে বিমোহিত। আসলে আমার কথাগুলো উনি বলে দিয়েছেন, যার কারণে আমি কথা অত্যন্ত সংক্ষিপ্ত করব। 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে যে বিষয়ের অবতারণা করা হয়েছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে একটি জালেম সরকারের পতনের পরে, ফ্যাসিবাদী শক্তি পালিয়ে যাওয়ার পরে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, একটি নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটেছে। যে বাংলাদেশের আবির্ভাব ঘটেছে এটি ছিল এদেশের আপামর জনতার 18 কোটি মানুষের প্রত্যাশার ফসল। সেই বাংলাদেশ, যে বাংলাদেশ ফিরে পেতে আমাদের অনেক রক্ত ঝরাতে হয়েছে। আপনারা জানেন, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে এদেশের অসংখ্য মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে দেশের রাজনৈতিক কর্মীদের উপরে, নেতা কর্মীদের বিরুদ্ধে। নানা অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের পরে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হওয়ার পরে গত 8 আগস্ট একটি নতুন সরকার বাংলাদেশ শাসনভার গ্রহণ করেছে। 8 আগস্টের পরে আজকে 8 নভেম্বর, অর্থাৎ আমরা 4 মাস পার করেছি এই সরকারের। এই নতুন সরকার ক্ষমতায় আসবার পরে আপনারা দেখেছেন যে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য নানা রকমের ষড়যন্ত্র আপনারা দেখেছেন। আমরা সর্বশেষ যে ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি যে একটি
সংখ্যালঘু একটি কার্ড খেলা হচ্ছে, যার সর্বশেষ প্রমাণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি নিয়ে। আপনারা দেখেছেন যে তাকে গ্রেফতারের পরে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তো এই জন্য আমি একটি কথা বলে থাকি যে বাংলাদেশের 18 কোটি মানুষ অত্যন্ত বন্ধুপ্রতিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পাশাপাশি বসবাস করি, পাশাপাশি লেখাপড়া করি, পাশাপাশি খেলাধুলা করি। একসাথে আমরা দেখি না কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। তো সেই জাতির মধ্যে বিভেদের বীজ বুনে কেউ ফায়দা হাসিলের চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পেরেছি। যে আমাদের প্রতিবেশী যে বড় একটি রাষ্ট্র রয়েছে, তাদের ভুল রাজনীতির কারণে, আমি যে কথাটি বলি যে ভারতের ভুল রাজনীতি করবার কারণে এদেশের 18 কোটি জনগণ ভারতকে শত্রু মনে করে। ভারতকে শত্রু মনে করবার আর কোনো কারণ নেই। তাদের ভুল রাজনীতি, তারা একটি দলকে, একজন ব্যক্তিকে তাদের বন্ধু মনে করে। দেশের বাংলাদেশের 18 কোটি জনগণকে তারা বন্ধু বানাতে পারেনি, যার কারণে আজকে বাংলাদেশে থেকে পালিয়ে যাওয়ার পরে যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে গুম করেছে, সেই গুমের নেত্রী যখন ভারতে পালিয়ে গেছে তাকে আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেয়নি, সেখান থেকে সে নানা ধরনের ষড়যন্ত্র করছে, বক্তৃতা বিবৃতি দিয়ে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। তো সেই ফ্যাসিবাদী পালিয়ে যাওয়া সাবেক যেই প্রধানমন্ত্রী, তাকে উস্কানি দিয়ে বাংলাদেশের একটি অরাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এদেশে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে, যার কারণে এদেশের 18 কোটি মানুষ আজকে ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে। অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না, এটি প্রধান কারণ। তো কি করা হলো, সেই চিন্ময় দাসকে তখন এদেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেখা গেল যে একজন আইনজীবীকে হত্যা করা হলো। তারা মনে করেছিল যে এই আইনজীবীকে হত্যা করবার পরে আজকে যারা বাংলাদেশে সংখ্যালঘু আছে, হিন্দু আছে, তাদের উপরে এদেশের মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, ভারতের আগ্রাসন, এখানে তারা আগ্রাসন সৃষ্টি করে এদেশের উপরে হামলা করবে। নানা ধরনের ষড়যন্ত্র তাদের মাথায় ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছে দীর্ঘদিন থেকে, তার প্রমাণ তারা এই চরম মুহূর্তেও দিয়েছে যে বাংলাদেশের মুসলমানরা কোনো উস্কানিতে, তারা উস্কানির ফাঁদে পা দেয়নি। এজন্য আমি আমাদের পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে এদেশের মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি আর একবার। আজকেও এই সুযোগে আমি এদেশের মানুষকে আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা এর পিছনে মূল কলকাঠি নেড়েছে। আজকে যাদেরকে সাম্প্রদায়িক শক্তি বলা হতো, যাদেরকে জঙ্গি বলা হতো, এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সেই দলটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। আমার কাছে যে মেসেজ এ পর্যন্ত রয়েছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এদেশের আরো যারা সাধারণ মানুষ রয়েছে, সবাই এক্ষেত্রে ভূমিকা পালন করেছে, যেটি গোবিন্দ দাদা বলেছিলেন। আমি মনে করি যে এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত ভারতে কোনোদিন দিতে পারেনি। আজকে আমরা আগের বক্তার কাছে শুনেছি যে ভারতে বছরের পর বছর হিন্দু মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদের উপরে মন্দির নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশে এরকম একটি ঘটনাও নাই। প্রিয় উপস্থিতি, তো আমি বলতে চাই যে যত ধরনের ষড়যন্ত্র হোক না কেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই জাতীয় ঐক্য যদি ধরে রাখা যায়, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কারণ হচ্ছে যে আমরা যদি ভারতের চারিদিকে রাষ্ট্রগুলোকে দেখি, আজকে ভারতের ভুল রাজনীতির কারণে তার করে বন্ধুত্ব করবার চেষ্টা করেছে অনেক, সেই বন্ধুত্বকে তারা ভালোভাবে নেয়নি, এখনো নিচ্ছে না। এটি যদি না নেয় তাহলে এই ক্ষতি তাদের জন্যই বহন করতে হবে, এই দায় তাদেরকেই নিতে হবে। আজকে এজন্য আমি বলতে চাই, ভারত একটি প্রতিবেশী বড় রাষ্ট্র, তাদের শুভবুদ্ধির উদয় হবে। বাংলাদেশের মানুষের এই সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে তারা দৃষ্টি দিয়ে যে ধরনের ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে, সেই ষড়যন্ত্র থেকে তারা মুক্ত থাকবেন। বাংলাদেশকে তাদের মতো করে চলতে দিতে হবে।
বাংলাদেশের আভ্যন্তরীণ যে নীতি আছে সেই নীতি অনুযায়ী বাংলাদেশকে চলতে দিতে হবে। এখানে হস্তক্ষেপ করবার যে তাদের একটি উদ্দেশ্য আছে সেখান থেকে তারা ফিরে আসবে এই প্রত্যাশা রাখছি। সাথে সাথে আমি এই জুলাই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাকে তারা দিচ্ছে। সম্মানিত সভাপতি, আমার এখানকার বন্ধু আয়ুব ভূঁইয়া, আজকের সঞ্চালক এবং উপস্থিত আমন্ত্রিত অতিথি আলোচক বৃন্দ, সাংবাদিক দায়িত্বশীল ভাইরা, আজকের এখানে উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই 5ই আগস্টে গণ অভ্যুত্থান, অনেকে এটাকে বিপ্লব বলছেন, বিপ্লব এবং গণ অভ্যুত্থানে একটু পার্থক্য আছে। জনগণ যেটাকে প্রাণ ভরে গ্রহণ করে, সকল জনগণ যেখানে সম্পৃক্ত থাকে, এটা হচ্ছে গণ অভ্যুত্থান। আর বিপ্লব হচ্ছে কিছু লোক বা কিছু একটা গোষ্ঠী বা যেভাবেই হোক একটা পরিবর্তন সাধন করলো, সেটাকে বিপ্লব বলা যায়। 5ই আগস্টের এটা আসলে শুধু বিপ্লব ছিল না, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, বিশেষ করে ছাত্রদের কথাই বলবো, তবে ছাত্ররাই শুধু এখানে ছিল না, ছাত্র, শিক্ষক, শ্রমিক, কর্মচারী, এমনকি আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত এখানে, সাংবাদিকও অনেকেই ছিলেন, অনেকে আহত হয়েছেন। এবং যারাই বাংলাদেশের এই 5 তারিখে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, শহীদ শাহাদাতকে কবুল করুন। এবং যারা আহত হয়েছে, এখনো অনেকে আহত আছে, সেই আহতদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দিয়ে আবার জনগণের কল্যাণে মাঠে ময়দানে এসে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই একটু শুকরিয়া আদায় করি আজকে আমাদের সভাপতি সাহেব এবং পরিচালক নামাজের বিরতিটা দিয়েছে। এই নামাজের বিরতিটা দেশের জন্য খুবই, তার আগে কখনো নামাজের বিরতি হয়নি। আমরা 10 জন ছিলাম সেদিনকে। আমরা এই দেশের আপামর মানুষের যে ইবাদত, নামাজ, সকলে নামাজ পড়ে না, এটা ঠিক, কিন্তু নামাজকে সম্মান শ্রদ্ধা করে নামাজি মানুষ, ভালো মানুষ বলেই মানুষ এটা। তো সেটা কেন এখানে বিরতি দেওয়া হবে না? সেদিন সংবিধানের 7 ধারা যেখানে বলা ছিল আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা সকল কাজের ভিত্তি, সেটাকে কেন্দ্র করেই সেদিন বক্তব্য আমরা রেখেছিলাম। আলহামদুলিল্লাহ সেদিন জাতীয় সংসদ অ্যাকসেপ্ট করেছিল। সংসদ নেতা বলেছিলেন, মিজানুর রহমান চৌধুরী তখন ছিলেন, যে আমি শিখি শতাব্দী পর্যন্ত আমার সংসদীয় জীবন, কিন্তু কোনোদিন নামাজের বিরতি পাইনি মাননীয় স্পিকার। তা আজকে যদি আপনি বাংলাদেশ জামাত ইসলাম, তখন তো বাংলাদেশ জামাত ইসলাম, জামাত ইসলামী বাংলাদেশের এমপিরা যারা মাননীয় সংসদ সদস্য তারা দাবি করছেন, আপনি যদি এটা গ্রহণ করেন, এই সুযোগটা দেন, বিরতি দেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ তার আপত্তি নাই, মানে এটা একটা সিদ্ধান্তের আকারে চলে আসলো। বিরোধী দলের একমত হলো, যার ফলে একটা সিদ্ধান্ত প্রস্তাব আকারে জাতীয় সংসদে নামাজের বিরতি চালু আছে। আলহামদুলিল্লাহ এখনো আছে। আমি বিশ্বাস করি কাল কিয়ামত পর্যন্ত এই নামাজের বিরতিকে কেউ প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। এই একটা বড় ভালো কাজ হয়েছে, অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে। আজকে প্রেস ক্লাবে আমি জানি না এরকম কোন নিয়ম চালু কি আছে কিনা, আমার রিকোয়েস্ট থাকলো, এখানে সেক্রেটারি সাহেব আছেন,
আমাদের সভাপতি একজন আছেন, আরো অনেকে দায়িত্বশীল ভাইরা আছে, সবাইকে আমি চিনি না। তো সবারই প্রতি আমার, আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না, আজ থেকে 100 বছর আগে যারা ছিল কেউ না, আমরা সবাই চলে যাব। সেখানে যে আমাদের যাতে আল্লাহ তাআলা আমাদের জীবনে একটা ভালো কাজের এই সূচনা করার ব্যাপারে আল্লাহ তাআলা যেন পুরস্কার দান করে আমাদের সাংবাদিক ভাইদেরকে এবং এখানকার নেতৃবৃন্দকে আল্লাহ সে তৌফিক দান করুন। আমি দোয়া করে শুরু করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রথম কথা হচ্ছে দেশের স্বাধীনতা তো মানুষের কল্যাণের জন্য হয়। আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করলাম কেন? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে বৈষম্য ছিল, অনেকে জানেন না, অনেকে জানবেন না, আপনাদের জন্মই হয়েছে অনেকের পিছনে। আমরা যারা ছিলাম, সাদা দাড়ি যদি 2-4টা থাকে তারা হয়তো জানতে পারবে, ওখানেও কিন্তু বৈষম্য ছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিল। কিন্তু দুর্ভাগ্য, প্রায় 54 বছর, 71 থেকে 2004, তাই তো প্রায় 54 বছর চলে গেল, কিন্তু যে উদ্দেশ্যে, যে টার্গেট করে আন্দোলন করা হয়েছিল, স্বাধীনতার জন্য সংগ্রাম করা হয়েছিল, সেটা সফল হয় নাই, মানুষ সেটা পায়নি, বরং বিপরীতটাই পেয়েছে। দুর্ভিক্ষ, ভাতের অধিকার। 74 সালে এমন একটা অবস্থা হলো, স্টেশনে ট্রেন থেকে মানুষ বমি করলো, উত্তরাঞ্চলের একটা স্টেশনে, আপনার পত্রিকা দেখলে পাবেন। আর সেখানে ক্ষুধার্ত একজন কঙ্কাল মানুষ এসে বমি খেয়ে যান বাঁচাল। এ দৃশ্য পত্রিকায় এসেছিল, খবর এসেছে। এমন অবস্থা হলো, এটা তো গেল মানুষের খাবার। দেশটাকে ধ্বংস করার জন্য আগুন, কত যে আগুন লাগাইছিল তখন, পাটের গুদামে আগুন, কলকারখানায় আগুন, আসলে জিনিসপত্রের গায়ে আগুন লাগিয়ে বাংলাদেশের জনসাধারণের কপালে আগুন লাগিয়েছিল। এই সেই আগুনের কারণে আমাদের দেশটা তখন প্রথম দিকেই অনেকটা ধ্বংস হয়ে গেছে। মেজর জলিলের প্রতিবাদ করেছিল, আমাদের দেশ থেকে সব খুশি যখন প্রতিবেশী দেশ নিয়ে চলে যাচ্ছিল, তারা মনে করলো স্বাধীনতা তো আমরাই করেছি, আমরাই সহযোগিতা করেছি, ভোগ করার দায় আমাদের অধিকার আছে, সবগুলো নিয়ে যাচ্ছিল। ওই সময় তিনি প্রতিবাদ করেছিলেন। তখন থেকে কিন্তু আওয়াজ উঠতেছিল যে এটা একটা বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, কারো পরাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই না। সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই ঘুমরে ঘুমরে মরতে মরতে শেষ পর্যন্ত এসে 2024 সালের 5ই আগস্ট, আমি মনে করি তারই একটা প্রতিফলন। আমরা ভোটের অধিকার, ভাতের অধিকার, বিভিন্ন ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্যই এই গণঅভ্যুত্থানটা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুখের খবর, কিন্তু সবার জন্য তো সুখের খবর হয় না। কারো সুখের খবর হয়, কারো দুঃখের খবর হয়। যারা এখান থেকে পালিয়ে গেল অত্যাচার, জুলুম, নির্যাতন করার কারণে, তাদের জন্য তো এটা সুখবর হবে না। আচ্ছা, আপনারাই বলেন, দেশ থেকে পালায় ভালো মানুষে পালায় না কারা পালায়? চোর চুরি করলে ধরা পড়ে যাবে, এই জন্য চোর পালায়। ডাকাতি করতে এসে পালায়, খুন করতে এসে পালায়। চোর, ডাকাত এবং খুনি যারা ছিল, যারা অপরাধ করেছে, আইনা ঘরের মাধ্যমে, গায়েবী মামলার মাধ্যমে, বিভিন্ন ভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, শতাব্দীর রেকর্ড নাই এই ধরনের জুলুম, অত্যাচার যেগুলো তারা করেছিল। সেই জন্য অপরাধের কারণে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জুলুম করেছিল, জালেম। তারা এই কাজগুলা করেছে, তারা মনে করছে যে যত আরামে আমরা ছিলাম, এত আরাম তো আমাদের হচ্ছে না। সেই লোকগুলা তাদের সেই সুযোগ সুবিধাগুলো এখন খুব স্মরণ করে, তাদেরকে পীড়া দেয়। এবং যারা এই স্বাধীনতায় সহযোগিতা করেছিল, তারা এটা সহ্য করতে পারছে। দীর্ঘ 54 বছর যারা এইভাবে একটা দলকে দিয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ করেছে, তারা এটা সহ্য করতে পারছে। তারা এটা চায় 5 তারিখের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা যাতে ব্যর্থ হয়, এখানকার সরকার যাতে কোনো ধরনের কাজ করতে না পারে, অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র
অতীতেও চালিয়েছিল, এখনো চালাচ্ছে, ভবিষ্যতে যে চালাবে না তার কোনো লক্ষণ দেখা যায় না, বরং চালাবে বলেই খোঁজ খবর অনেকে করবে। তবে আমার একটা বিশ্বাস, বাংলাদেশের মানুষ চিরদিন ঐক্যবদ্ধ ছিল তাদের অধিকার আদায়ের জন্য। আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে তারা এই দেশ রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন, এই যে কয়েকদিনের মাথায় সব দলগুলো যারা এই 5 তারিখের বিপ্লবের আন্দোলনের অভ্যুত্থানের পক্ষে, যারা সব দল কিন্তু প্রধান উপদেষ্টার ওখানে একসাথে গিয়ে সিমেন্টেড হয়ে গেছে। আমি ছিলাম সেখানে। সব দলের যে ভাষা, আপনারা যারা ছিলেন বা অথবা যারা শুনেছেন, দেখেছেন রেকর্ডে, প্রত্যেকটা দল বলেছে আমরা জীবন দিতে পারি, কিন্তু বাংলাদেশের উপরে যে আগ্রাসন চলছে, এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না। আমরা সকলে শহীদ হতে রাজি আছি, কিন্তু প্রতিবেশী দেশকে ভাবে আগ্রাসন চালাইতে আমরা দিতে পারি না। এটা হতো না যদি তারা এরকম না করে। তাহলে ভারতের বোঝা উচিত, প্রতিবেশী দেশের বোঝা উচিত, আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশের ঐক্য তত মজবুত। কেউ এটাকে ঠেকাতে পারে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আগ্রাসন বলেন আর বাংলাদেশে উস্কানি দেওয়া বলেন, এই সবগুলো আপনি ইতিহাস থেকে দেখতে হবে। শুরুতে যান ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের কপালে যাতে পানি না আসে, শুকনো মৌসুমে পানি দেবে না, বর্ষা মৌসুমে গেট খুলে দিয়ে পানিতে ডুবিয়ে মারবে। তাই তো করেছে পর্যন্ত 54 বছর ধরে তারা এই কাজগুলো করছে। এদেশের মানুষ তাদেরকে তো চিনে যে কারা উস্কানি দিচ্ছে, কেন উস্কানি দিচ্ছে। শুধু ফারাক্কা না, তিস্তা থেকে শুরু করে মানে পানির যে গ্যারান্টি, একটু আগে গ্যারান্টি তোয়াজের কথা একজন ভাই উল্লেখ করেছেন, আমি সব বলতে যাচ্ছি না, সময় খুব সংক্ষেপ। তো তাদের এই যে সব ইস্যুগুলা এমন একটা ইস্যু, যে ইস্যুগুলা আন্তর্জাতিকভাবে যদি সমাধান করতে যায়, তাহলে এটা বাংলাদেশ বিজয় লাভ করবে, ভারত পরাজিত হবে। কিন্তু দুর্ভাগ্য যে এই কাজটি সঠিকভাবে অতীতে করা হয়নি। যদি করা হতো তাহলে পরে একজনকে জানি বললেন যে সচিবদেরকে কিনে নেওয়া হবে, বলেছেন, এখানে বলেছেন। আর আমি ধন্যবাদ জানাই আমাদের গৌতম চন্দ্র, না সরি গোবিন্দ ভাই, মনে কিছু করেছেন না, আপনার সাথে আগে থেকে পরিচয়, দেখেছি একটা তো 23-24 বছর পর। তো গোবিন্দ চন্দ্র পরামরিক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক, উনি কিন্তু বলেছেন, আমাদের শহীদুল ভাই বলেছেন যে উনি যা বক্তৃতা করেছেন আমাদের বক্তৃতা না করলে চলে। আমরা ধরে নিলাম গোবিন্দ চন্দ্রের বক্তৃতা টোটালটাই আমার বক্তৃতা, একটাকেও বাদ দেওয়া যায়নি, এরকম কথা তিনি বলছেন। টাচ না করলে এখন আমি আমার একটা কথা বলে আবার কি টাইম বলবেন যে কয়টাতে শেষ করতে হবে, তাহলে আমি সেভাবেই শেষ করি, কারণ বেশি বক্তৃতা দিয়ে তো লাভ নেই। কথার চাইতে কাজ ভালো। আমাদের দেশের লোকেরা খালি কথাই শুনতে চায়, আর আমরাও বক্তৃতা দিতে চাই, কিন্তু কাজের দিকে দেখা যায় যে ভালো মতো কাজ হচ্ছে না। আমাদের দেশে সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে আপনি চিন্তা করে দেন, আমরা যে টেলিভিশন, বাংলাদেশে তো টেলিভিশন চ্যানেল আছে না? নাই, আছে তো, আপনারা দেখেন, বাংলাদেশ তো দেখেন, কিন্তু ভারত এখানে প্রবেশ করছে এমন ভাবে, কালচারালি এতভাবে যে তারা তাদের সবকিছু এখানে ঢোকাতে চায়। এমনকি ছোট ছোট বাচ্চারা বাংলার চাইতে হিন্দিতে কথা বলতে পারে না, হিন্দির গান বুঝতে পারে ভালো, মানে কত ভিতরে তারা প্রবেশ করেছে। অথচ বাংলাদেশের কোন চ্যানেল কি তারা অ্যালাউ করেছে? এখন পর্যন্ত আমার তারা এটা চাপতে পারে। এতই যদি মহাব্বত বাংলাদেশের সাথে থাকতো, তাহলে তোমাদের কিছু চ্যানেল যেমন বাংলাদেশ দেখে, বাংলাদেশের কিছু চ্যানেল তারাও তো দেখতে পারতো, কিন্তু পারলো না কেন? শোষণ কাকে বলে, কত ধরনের শোষণ নির্যাতন হয়, এই সবগুলো অ্যানালাইজ করলে কিন্তু আমরা বুঝতে পারি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার কথা আমি আগে বলেছি, খুব বেশি লম্বা করবো না, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের এই ডিসেম্বরকে নিয়ে পরিকল্পনা, কেউ কেউ বলছে এটা আছে, আমরা বলতে চাই পতিত স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবার এসে জেগে বসেছে, এরকম ইতিহাস আমার মনে পড়ে। আপনাদের যদি থাকে আমাকে সংশোধন করে দিন, লোকমা দিতে পারেন,
যে পালাইছে আর ফিরে আসতে পারে, যার পতন হয়েছে গেছে তো গেছে, ইতিহাসের অন্তরালে চলে গেছে, পৃথিবীতে আর তারা থাকতে পারবে না। আর মানুষের হায়াতই বা কয়দিন, বাঁচবেই বা কয়দিন। এটা চিন্তা করছে, এদের চিন্তাটা এটা গুড়ে বালি হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ এগুলোকে সফল হতে দিবে। উস্কানি, কি উস্কানি দিবে? আমরা তো মুসলমান, আমাদের কোনো উস্কানি নাই। ইসলাম বলে কি, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দাও। কেউ যদি গালি দেয় তো আমাদেরকে বলা হয়েছে গালি না দাও, তাহলে বলেন ঝগড়া হবে? হবে না। তো এটা হচ্ছে ইসলামের নিয়ম, যে আমরা গালির বদলে গালি দিই না, মায়ের বদলে মায়ের। আমাদেরকে বলা হয় অনেকে, আমি একটু প্রাসঙ্গিক না হলেও বাংলাদেশ জামাত ইসলামীকে বলে বা ইসলামী ছাত্র শিবিরকে এরা জঙ্গি। আচ্ছা, এরা হাত কাটে, রক্ত কাটে, পা কাটে। আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে একটু আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমাদের আইনজীবী ভাই বলেছেন, দাদা বলেছেন, দাদা বললে বেশি বোঝা যাবে, ভাই বললে তো কোন ভাইকে বলছে বোঝা যাবে। তো দাদা ভালো বলেছেন যে দুজন মন্ত্রী ছিল আমাদের, এই দুজন মন্ত্রী বাংলাদেশে 3টা মন্ত্রণালয় চালিয়েছিল, একটা টাকার দুর্নীতি বের করতে পারেনি কিন্তু অন্য জায়গায় কিন্তু পেরেছে। তো ইসলাম যদি খারাপ হয়, জঙ্গি হয়, মানুষকে মারে, স্বার্থবাদ হয়, তাহলে তো কিছু আকাম কাম করার কথা পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ, এটা রেকর্ড হয়েছে, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় এটা প্রশংসিত। আমি মালয়েশিয়া গেছিলাম, মাহাতির সাথে একবার দেখা হয়েছিল, একবার দেখা হয়েছে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, উনিও প্রশংসা করেন যে সত্যি আপনাদের দুজন লোককে তারা হত্যা করেছে নির্মম ভগবান না, জুডিশিয়াল কিলিং করছে, কোনো বিচার করেনি, আন্দাজ মারতে হবে, তাই বিচারকদেরকে বলল যে একটা আইন, এই কাজ তারা করেছে। আমি যে কথাটা বলছিলাম যে আমাদেরকে যে সমস্ত জঙ্গি ইত্যাদি কথা বলা হয়, আমরা যদি জঙ্গি হইতাম তাহলে তো আমরা আমাদেরকে চিনতে পারতেন। আমার সাথে লেখাপড়া 3-4 জন মানে অমুসলিম ছাত্র ছিল, আমার বন্ধু ছিল, ক্লাস ফ্রেন্ড ছিল, ইংরেজিতে অনার্স মাস্টার একসাথে করেছে, সচিবালয় ছিল। কোনোদিন তারা এই সমস্ত কথা কখনো বলে নাই, এবং এত আমাদের সাথে সম্পর্ক, বিশেষ করে আমার সাথে, যে এটা আপনার হয়তো দেখা হলে তারা যেভাবে কথাবার্তা বলে, তাতে আমার মনে হয় এটা মুসলমানের কিছু নামধারী লোক চক্রান্ত করে আমাদের প্রতি জঙ্গি এই অপবাদটা তারা দেওয়ার চেষ্টা করেছে। আসলে কিন্তু কিছু না। আজকে বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয়করা যারা দায়িত্ব পালন করছিল বিভিন্ন জায়গায়, সেখানে ইসলামী ছাত্র শিবিরের ছিল, তারা যদি এত খারাপই হবে তাহলে তারা বুঝতে পারবে যে এরা খারাপ, বরং তারা তা বলে নাই, বরং ভালো বলেই চিহ্নিত, রেজাল্ট ভালো, ছাত্র ভালো। আরে বিড়ি খায় না, মদ খায় না, জেনা করে না, কোনো মানুষের টাকা ছিনতাই করে না, চরিত্র খারাপ নয়, সবসময় নামাজ পড়ে, মানুষকে ভালো কথা বলে। এই ভালো মানুষকে যারা জঙ্গি বলে, আসলে তারাই জঙ্গি, এবং তাদের চরিত্রই খারাপ, নাহলে কোথায় কেন। আমি যখন পার্লামেন্ট পার্টির লিডারের দায়িত্ব পালন করলাম 1986-87, সেই সময় তোফাইল আহমদ ছিল আমার পাশে একদিকে, আর একদিকে ছিল সুরঞ্জিত সেন গুপ্ত, তার পাশে কমরেড ফরাদ ছিল, তারপর একটা বাদশা নামে ছিল কুষ্টিয়ার রাজানা বাদশা, হ্যাঁ হ্যাঁ। তো আমরা 4 জন বসে কাজ করেছি, অনেকদিন কথা বলেছি, মিটিংও করেছি, ওই সেদিন কিন্তু তারা কিছুই বলে। আমরা বিরোধী আন্দোলন যখন করলাম তখন কোনো দোষ হইল না, আমাদের সত্যিকার দাবিগুলা পেশ করতে চাই, তখন কিন্তু তারা স্বার্থের কারণে আমাদের দোষ দেওয়া শুরু করে। তো সময় তো ভাই একেবারে শেষ পর্যায়ে বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যে আমার 2টা কথা বলি, শেষ করি। প্রথম কথাটা বলে নি, আসলে এইরকম উস্কানি দিয়ে বাংলাদেশের কিছু করতে পারবে না, বাংলাদেশের জনগণের কিছু করতে পারবে না। উস্কানি যত বাড়বে আমাদের দেশের ঐক্য এবং শৃঙ্খলা তত মজবুত হবে, কেউ এটা ঠেকাইতে পারবে না। আর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে।
ষড়যন্ত্র করে কোনো দেশকে ধ্বংস করতে পারে যদি জনগণ ঐক্য থাকে। ইউনাইটেড উই স্ট্রং, ডিভাইডেড উই ফল। আমরা যদি এক থাকি শক্তি হবে। একটা ঐক্যবদ্ধ শক্তি এখন বাংলাদেশে খুব দরকার। ঐক্য শক্তিটা যদি অর্জিত না হয়, 5 তারিখের যে আমরা গণ অভ্যুত্থান বলছি, এটার সফলতা কিন্তু কার্যকরী করা সম্ভব হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না। কোরআন মাজিদে একটা আয়াত উদাহরণ দিয়েছে আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই জাতিকে ভালোবাসেন, ওদেরকে ভালোবাসেন, খুবই ভালোবাসেন যারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে জামাতবদ্ধভাবে, সিমেন্টের ওয়েতে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ থাকে। আচ্ছা, আল্লাহ তো অনেক জিনিসই চিনতেন, সিমেন্টও চিনতেন, সিমেন্টের কথা বলেন, সীসার কথা বলেন। তফসিরকাররা বলছেন সীসা এই জন্য বলেছে, সীসা এমন একটা পদার্থ, এমন একটা ম্যাটার যার মধ্যে বাতাস পর্যন্ত ঢুকতে পারে। এই জন্য ওকে পিটাবেন, বাঁকা হইতে পারে, লম্বা হইতে পারে, কিন্তু এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়, এটা ছুটে যায়। তো এমন ঐক্য যদি আমরা গড়ে তুলতে পারি, কান্নাহুম বুনিয়ানুম মারসুসের মতো, আমার বিশ্বাস বাংলাদেশের 5 তারিখের যে অভ্যুত্থান এবং যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এটাকে করেছে, যারা জীবন দিয়েছে, আমার বিশ্বাস এটাকে কেউ ব্যর্থ করতে পারবে না ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা প্রসঙ্গে যারা কথা বলেছেন খুবই সুন্দরভাবে বলেছেন। আমি আপনাদের যে কথাটা বলতে যে আবার এদিকে চলে আসছি, সেই কথাটা আমরা দিকে তাকায় দেখেন, আমরা সবাই কিন্তু দেওয়ালের মধ্যেই দেখছি এখানে কি আছে, কিন্তু বাইরে কি আছে কিছু দেখছি না। যে সমস্ত লোক এই ভিতরের জিনিসকে দেখেই এখানে যা ইচ্ছা তাই করে, যা দরকার তাই করে, বাইরের জগৎকে চিন্তা করে না, একে মূর্খ বলা যায়, বুদ্ধিহীন বলা যাবে। কারণ এটাই যথেষ্ট না, দুনিয়া এটা না, আরো এক বিশাল জায়গা আছে। এই দুনিয়াতে আমরা কিয়ামতের যে দিবস, মরার পরে যে জগৎ, সেটা হবে শুরু। শুরু আছে, শেষ নাই। আমি অনুরোধ করবো এখানকার যারা ক্যামেরা বন্দি করছেন, লিখছেন, সাংবাদিক বন্ধুরা যারা শুনছেন, সবাইকে বলবো, আল্লাহ যদি কান না দিতেন আপনি শুনতে পাইতেন না। আল্লাহ যদি মুখ আমাকে না দিতেন তাহলে আমি কথা বলতে পারতাম না। পা না দিলে এখানে হেঁটে আসতে পারতাম না। হৃদয় না দিলে উপলব্ধি করতে পারতাম না। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে দেখে না। আলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কান দিয়েছি, কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম। তারা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল, চিন্তা করে না। গরু ছাগলের মতো খায় আর পায়খানা করে, কিন্তু চিন্তা করে না খাবারটাকে দিলে সারা দুনিয়ার মানুষ গবেষণা করে একটা চাউল তৈরি করতে পারবে। এক গ্রাসে কতটি চাউল খায়। যে খাবার আল্লাহ দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে দানা নাও দিতে পারে। কত ফসলে অমন হয়েছে, খালি খোসা হয়েছে, কোনো দানা পানি কিছু না। একটা গম তৈরি করতে পারে না। যে আল্লাহ আমাকে অক্সিজেন দিয়েছে, অক্সিজেনের বিল আপনি করোনার সময় এক বৃদ্ধ লোক বললে যে 2 মাসে আমার 1 লাখ চলে আসলো। আমি তো 60 বছর বেঁচে ছিলাম, কই আমার তো একটু বিল লাগে না অক্সিজেনের জন্য, শুধু নিঃশ্বাসের জন্য এত টাকা লিবা তোমরা? তো বললো যে তাই না। বলছে আমার আল্লাহ যদি আমার কাছে হিসাব চাই, আমি দিতে পারবো। তো যে আল্লাহর নিয়ামত অসংখ্য, অজস্র, আনকাউন্টেড। আল্লাহ তাআলা বলছেন নিয়ামতগুলোকে তোমরা যদি কাউন্ট করতে চাও, গুনতে চাও, লা তুহসুহা, তোমরা এটা কাউন্ট করতে পারবে। অতএব সে আল্লাহর দিকে আমাদেরকে রুজু হইতে হবে। আমার এই জীবনটা যাতে আখিরাতের জীবনের তৈরির একটা উপায় হতে পারে। আমরা হক কথা বলবো, সৎ কথা বলবো, কারোর প্রতি অন্যায় করবো না, খারাপ আচরণ করবো না, প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করবো। আমাদের আগ্রাসনের প্রশ্নই আসে না। তারা করলেও আমরা আগ্রাসনের চিন্তা করি না, আমরা চিন্তা করি সহ অবস্থান। সহ অবস্থানের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ বলেছেন। আমরা ভালো ব্যবহার করতে চাই, আমরা ভাই ভাই হিসাবে থাকতে চাই, প্রতিবেশী হিসাবে বসবাস করতে চাই। কিন্তু এখানে একজন আরেকজনের উপর শোষণ চালাবে, জুলুম চালাবে, এইটাকে সহ্য করা ঠিক হবে না। কারণ কোরআন এক জায়গায় বলছে,
যে তোমরা যদি কেউ অন্যায় করে লা তাজলিমু ওয়ালা তুজলামু, তোমরা জুলুমও করো না আর জুলুম সহ্যও করো না। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে আমরা সহাবস্থান করতে চাই, ভালো ব্যবহার করতে চাই। ভারতের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আগ্রাসন করে আমাদের এই বর্তমান সরকারকে ব্যর্থ করা যাবে না। বরং কি করলে পরে আমরা পরস্পর বসে প্রতিবেশী স্বরূপ আচরণ আমরা করতে পারি। আমাদের বিদেশে বন্ধু থাকতে পারে, কোনো প্রভু আমাদের নাই। আমরা বন্ধুত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু নয়। ফ্রেন্ডশিপ টু ওয়াল, এনমিটি টু নান। আমরা ম্যালিশ টু নান যেটি বলি, এনমিটি টু। তো বলছিলাম যে আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে ঝগড়া বিবাদ এটা করতে চাই। কিন্তু কেউ করতে চায় তাহলে দেশের জনগণ তার চুপ করে বসে থাকবে না। জীবন দিয়ে হলেও তারা তাদের স্বাধীনতাকে, তার দেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমি এই মেসেজটুকু আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দিতে চাই, আর ওই কথাটা মনে করিয়ে দিতে চাই। আমি আজকে কথা বলছি, কালকে মরে গেলে আল্লাহ তাআলা যে আখিরাতের যে বিশাল জীবন, যার শুরু আছে শেষ নাই, সেই জীবনে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিই, মানে একই সাথে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমাদের জীবনটাকে সার্থক করতে পারি। আমার অডিয়েন্স ভাই বোনেরা যারাই শুনলেন, সকলের কাছে বিনীত আবেদন, আল কোরআন দিয়েছেন, তিনি সব দিয়েছেন, কোরআনও দিয়েছেন বিধান হিসেবে, আইন হিসেবে মানার জন্য। পড়েন, বুঝেন, এই আইন অনুযায়ী জীবন পরিচালনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সুন্দর একটা জীবন। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হলো। এত সুন্দর আনএক্সপেক্টেড পিস অ্যান্ড হ্যাপিনেস, ওটা ওয়ার্টন রাসেল সম্ভবত না কে জানি বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা ডিক্টেটরশিপ দেওয়া যেত তাহলে গোটা পৃথিবীটা মানে আনএক্সপেক্টেড পিস অ্যান্ড হ্যাপিনেস বিরাজ করতে পারত। আমরা সেই কথা বলতে চাই যে আসুন এই কোরআন রাষ্ট্র জীবনে চালু করে আমাদের জীবনকে সুন্দর করি। আর প্রতিবেশী ভারতকে আমরা আবারও বলবো, বন্ধুত্বের মতো আমরা বসবাস করতে চাই, প্রতিবেশী সুলভ আমরা আচরণ করতে চাই। আমরা একে অপরের শত্রু নই, শত্রুতা করে কেউ ভালো থাকতে পারে না। 1 কিলো আপনি দিলে 2 কিলো আর একজন দিবে, আর 2 কিলো আপনি দিলে আর 1 কিলো খাইতে হবে, কম পক্ষে তো এতটুকু হবে। অতএব এগুলা মানুষের জন্য কল্যাণকর। সহ অবস্থান, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, এগুলাই মানুষকে সুন্দরভাবে জীবন। সবচেয়ে বেশি হিন্দু নির্যাতিত হয়েছে, এটা গোবিন্দ দার বক্তব্য আসছে। উনি ভালো করে জানেন একজন লয়ার হিসাবে কাদের আমলে দেশে বারবার হিন্দু নির্যাতিত হয়েছে বেশি, কারা হিন্দুদের জমি দখল করেছে, কারা হিন্দুদেরকে বিতাড়িত করেছে, এগুলো অসংখ্য প্রমাণ দেশের মাটিতে আছে। আপনার খোঁজ দিলে যারা আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করি, সাংবাদিকতা করি, আপনার খোঁজ দিলে এটা জানবেন। আমার সাথে গত কয়েকদিন ধরে, গত 3 মাসে আমি জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় সিনিয়র সাংবাদিকদের সাথে বারবার ফোনে কথাবার্তা হয়েছে। তারা আমার বক্তব্য নেওয়ার চেষ্টা করছেন। আমি টেকনিকের কারণে বক্তব্য দিইনি, কারণ জাতীয় ক্লাব, প্রেস ক্লাবের যে জায়গাটাতে আমি এখন বসে আছি খুবই সেন্সিটিভ জায়গা, সেখান থেকে কোনো বক্তব্য দেওয়া, কারণ দল মত নির্বিশেষে এখানে জাসদ আছে, জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগের লোক আছে, আমার পক্ষে এই চেয়ার থেকে বসে কোনো বক্তব্য দেওয়া খুব কঠিন। যাদের অনেক টক শোতে আমাকে ডাকে, আমি যাই না। আমি তাদেরকে বলছি যে অন্যান্য সময় ইভেন গত 15 বছরে হিন্দু এখানে নির্যাতিত যেভাবে হয়েছে, তাদের জমি দখল হয়েছে, তার চেয়ে অনেক কম। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা, চিম্বয়ের ঘটনা আর ডাকেশ্বরী মন্দিরের ঘটনা এক জিনিস নয়। ডাকেশ্বরী মন্দির একটা বিষয়, চিম্বয়ের বিষয়টা টোটালি ভিন্ন বিষয়। চিম্বয় কি করেছে আপনারা ভালো করে জানেন, এবং তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, ইসকনের লক্ষ্য কি। ইসকন আর ডাকেশ্বরী মন্দির এক বিষয় না, এই জিনিসগুলো ক্লিয়ার বলে। ডাকেশ্বরী মন্দিরে কিছু হয়নি, বিক্ষিপ্তভাবে বিভিন্ন মন্দিরে কিছু ঘটনা ঘটছে, এটা সবসময় ঘটে আসছে বাংলাদেশে, আগামীতে হয়তো হবে না। কারণ আমি জানি আগামীতে বাংলাদেশ যেদিকে আগাচ্ছে, যদি এইভাবে আমরা আগাতে পারি এই সমস্যাগুলো থাকবে না। আর একটা বিষয় আমি তাদেরকে বারবার বলছি, গৌতম লাহিড়ী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, দিল্লি প্রেস ক্লাবের সভাপতি, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহা শিষ্য আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। শহীদ ভাই জানে, এরা যখন ঢাকাতে আসে আমার সাথে দেখা করে, কথা বলে, চা খায়, এখানে লাঞ্চও করে। আমি তাদেরকে সবাইকে ফোনে বলছি, বাংলাদেশ বিরোধী অপপ্রচারটা যতটা সম্ভব আপনাদের অবস্থান থেকে একটু বন্ধ করার চেষ্টা করেন। এতে শুধু প্রতিহিংসাই বাড়বে,
সম্পর্ক খারাপ হবে। আপনার বিজেপির যে পেইড এজেন্টগুলো, যে পত্রিকাগুলো, যে মিডিয়াগুলো, যে সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগুলো এই কাজগুলো করছে, তাদেরকে থামানোর চেষ্টা করে। তারা চেষ্টা করেছেন, কিন্তু আপনারা তো জানেন এখানে আমি জাতীয় প্রেস ক্লাবে চেয়ারে বসে ইচ্ছে করলেও অনেক তৎপরতা আমরা এখানে থামাতে পারি না, তাদেরও একই অবস্থা। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশেষে আমি একটি কথাই বলবো, শুধু মিডিয়া, রাজনীতিবিদ যারা আছেন, 15 বছরের জঞ্জাল 3 মাস, 6 মাস, 1 বছরে পরিষ্কার করা যায় না। সংস্কারের জন্য মিনিমাম 3 বছর সময় প্রয়োজন। আপনারা সবাই একই আওয়াজ তুলবেন, এই আওয়াজে থাকবেন মিনিমাম 3 বছর। একটি গোষ্ঠী খেয়ে পেট ভরে চলে গেছে, আরেকটি গোষ্ঠী ক্ষুধার্ত, কিভাবে খাবে, লুটপাট করবে, এই জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে। তাড়াতাড়ি ছাড়ো, চলে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা লুটপাট করে খাই। সবাইকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। এটা হচ্ছে আমার লাস্ট মেসেজ। তার কারণটা হলো, যে মানুষটিকে আজ থেকে 6 মাস আগেও এদেশের একটি রাজনৈতিক দল মহামানব ভাবত, 5 মাসের মধ্যে সে এখন তাদের কাছে অপাঙ্ক্তি হয়ে গেছে। সময় দিতে হবে, সময় না দিলে সংস্কার হবে না। সংস্কার না করে চেয়ারে যদি আমরা আবার অন্যদেরকে বসেন, একই অবস্থা, লুটপাট আবার শুরু হবে। আপনারা সবাই এবারে বলিষ্ঠ আওয়াজ তুলবেন, যে যেখানে আছেন। এই আহ্বান রেখে আমি আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। গণশক্তি সভাকে আবারও ধন্যবাদ। আমি আশা